টাঙ্গাইলের তাঁতের শাড়ি শুধু আমাদের দেশেই নয়, বিদেশেও যার সুনাম ছড়িয়ে রয়েছে। এই শাড়ি উন্নত মানের সুতা দিয়ে তৈরি হয় বলে গায়ে পরতেও বেশ আরামদায়ক। শুধু টাঙ্গাইলেই নয়, দেশের বিভিন্ন হাটবাজারে টাঙ্গাইলের তাঁতের শাড়ির চাহিদা ছিল বেশ। বাজারে চাহিদা থাকায় আগে উৎপাদনও হতো অনেক। বর্তমানে মেশিনে তৈরি কম দামের শাড়ি বাজারে আসার ফলে তাঁতের শাড়ির উৎপাদন ও ব্যবসায় অনেকটাই ধস নামছে। সম্প্রতি করটিয়ার বিশাল শাড়ির হাট ঘুরে দেখা গেছে শুধু শাড়ির বাজার নয়, বিভিন্ন তৈরি পোশাকের দোকানগুলোতেই ক্রেতা সংকট রয়েছে। দোকানিরা অনেকটা অলস সময় পার করছেন। আমি শাড়ি কিনবার আইছি। দাম দর করছেন? দাম দর করছি। পছন্দ হয়েছে কিনবো। অর্ডার দিছি, জানবার গেছে 25 টাকা একবারে কিনবো। দামটা কেমন আপনার কাছে মনে হলো? আমার দামটা একটু বেশি মনে হইলো। আচ্ছা, ওনারা অনেকেই বলতেছে বেচা বিক্রি কম, আসলে এটার কারণটা কি? আপনারা কি কিনেন না? বেচা বিক্রি কম, শাড়ি ভালো লাগে না। এবার আসলে মানুষের মনটাই থমথমা, ওই মনের অত উল্লাস নিয়ে কেউ শাড়ি কিনতেছে না। বিক্রেতা কমল চন্দ্র দাস জানান, তিনি 40 বছর ধরে তাঁতের শাড়ি তৈরি এবং বিক্রির ব্যবসার সাথে যুক্ত আছেন। শুধু তিনি নন, তাদের পরিবারের সকলেই তাঁত শিল্পের সাথে দীর্ঘদিন ধরে। আমরা বিগত শাড়ির সাথে 40 বছর ধরে এর সাথে জড়িত। হ্যাঁ, টাঙ্গাইল শাড়ির সাথে জড়িত আমরা বিগত 40 বছর ধরে। আমরা বাড়িতে তাঁত আছে বা পাওলম আছে, এটা নিয়ে আমরা মানে এই ব্যবসার সাথে জড়িত। তে এক সময় দেখা গেছে যে আমরা খুব ভালো আমদানি করছি, টাকা পয়সা ভালো বিক্রি করছি। হ্যাঁ, এখন আমরা অবস্থা দিন যায় আর দিন যায়, খালি অধপতনে যাইতেছে। টাঙ্গাইল শাড়িটা দিন যাইতেছে আর অধপতনে যাইতেছে। মানে একটা মানে আপনারা যখন শুরুটা করছিলেন, যখন আপনারা বাড়িতে তৈরি করতেন? হ্যাঁ, বাড়িতে তৈরি করতাম। এই সময় আপনাদের চাহিদাটা কেমন ছিল? তখন খুব চাহিদা ছিল। তখন আমরা এই কোর্টের হাটে যখন এখানে 500 টাকা 300 টাকা থেকে শুরু করে বিডি যখন এখানে ভাড়া দিতাম 300 টাকা। হ্যাঁ, টিনের ঘর ছিল বা বিল্ডিং হয়েছে, 300 টাকা মাসে ভাড়া দিয়ে তার আমরা বসতাম। এখন তো মনে করেন যে আমরা বিডি কিনে নিছি। হ্যাঁ, তারপরে যখন দিন যায় আর টাঙ্গাইল শাড়ির অবস্থা দিন যায় আর খালি খারাপ হয়ে যেতেছে। আজকে হাটে মনে করেন যে বিক্রি বন্ধই করি নাই। টাঙ্গাইল করটিয়া টাঙ্গাইল শাড়ি ছাড়া মনে করেন যে পাবনা টাবনা দিয়ে অনেক শাড়ি ইয়ে আছে। ও টাঙ্গাইল শাড়ি এখন আগে অনেক ছিল, এখন নাইকাই হাটে আপনার এই দোতলার উপরে মুসলিমে কিছু আছে, হয়তো দেখা গেলো যে 100-150 পিস 100-150 জন লোক আছে আর কি টাঙ্গাইল শাড়ি। আপনাদের জীবন মান কিরকম? আপনাদের জীবনের মান ওখানে মনে করেন যে এই ব্যবসা থেকে আস্তে আস্তে সরে যান, সরে যায় অন্য কিছু করে খাইতে হবে। হ্যাঁ, এই পর্যায়ে গেছে গা। মনে করেন যে আজকের একটা হাট, পূজার হাট। হ্যাঁ, বন্দি করতে পারি নাই। এখানে মনে করেন যে 4টা বিটির থেকে মনে করেন যে একটা লোকে এই আধা ঘন্টা আগে 10 পিস শাড়ি বিক্রি করছে। আমি 300 পিস শাড়ি নিয়ে আসছি বা 400 পিস শাড়ি নিয়েছি, বন্দি করতে পারি নাই। এই যে আপনার মতন এখানে কি পরিমাণ ব্যবসায়ী আছে? যে এই দোতলার উপরে মনে করেন যে 100 ব্যবসায়ী আছে। 100 ব্যবসায়ীর মধ্যে হ্যাঁ মনে করেন যে আপনি 20 জনে বিক্রি করছে আর 80 জনেই বিক্রি করতে পারে না, বন্দি করতে পারে নাই। সেক্ষেত্রে তাহলে তাদের তো অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে। হ্যাঁ, ক্ষতি তো। মনে করেন যে এই যে সামনে আমাদের যে সামনে পূজা, হ্যাঁ পূজা পার্বণ যাই কিছু আছে। হ্যাঁ, আমাদের অনেক পয়সার দরকার। আজকে ভাবছিলাম যে না, যদি হয় উপরওয়ালা যে কিছু বেচা কিনি করবো, যে 20-30 হাজার টাকা 40 হাজার টাকা আমদানি করুন। হ্যাঁ, 1 টাকা আমদানি করি নাই, তাহলে আমার উপায়টা কি? মঙ্গলবার হাটবারে করটিয়ার হাটে শাড়ি বিক্রি করেন তিনি। আগে অনেক শাড়ি বিক্রি হতো, এখন ক্রেতা কম।
যে এত চাহিদার পরে তাহলে এইখানে কেন ধস নামলো? মূল কারণটা আগে তো মনে করেন টাঙ্গাইল সাইডে তৈরি হইতো হাতে তৈরি হইতো, অল্প অল্প প্রোডাকশন হইতো, সপ্তাহে 2 পিস 4 পিস একটা তাতে প্রোডাকশন হইতো। ওখানে দেশে এসে পড়ছে পারলাম কারেন্টের যুগ, কারেন্টে তৈরি হয়, হ্যাঁ অনেক প্রোডাকশন হয়, নানান দিকে নানান কম দামা শাড়ি বাইরিয়ে। আগে একটা শাড়ি বানাইলে কর্মচারী মজুরি দিতে হইতো 700, 800, 1000। হ্যাঁ আমাদের টাঙ্গাইল সাইডে 1000 টাকা, 800 টাকা, 900 টাকা এরকম মজুরি দিতে হইতো, বা 1200 টাকা। হ্যাঁ তখন মনে করেন যে কম দামার শাড়ি বাইরে পারলমে বাড়িয়ে গেছে গা। হ্যাঁ কম দামার শাড়িই চলে, বেশি দামার শাড়ি চলে না। যেমনি রেশন সুতা, চায়নার রেশন সুতা 1 কেজি রেশনের দাম বর্তমানে এখন 10,000 টাকা আছে। হ্যাঁ ওই সুতার শাড়ি এখন আর চলে না, বিক্রি হয় না। একটা শাড়ি বানাইলে 3000, 3500 টাকা খরচ পড়ে, বেচবার গেলে দাম পড়ে 1500 টাকা। কি পরিমাণ ব্যবসায়ীরা আছেন যে টাঙ্গাইলের শাড়ি বিক্রি করে? আমাদের টাঙ্গাইল শাড়ি ভালোই আছে, হ্যাঁ 400-500 লোক আছে এই ব্যবসার সাথে জড়িত। এই ব্যবসাটা আপনারা তো দীর্ঘদিন ধরেই করতেছেন। হ্যাঁ দীর্ঘদিন। এই ব্যবসা দ্বারা আপনাদের মানে সাংসারিক এবং আপনাদের জীবন মানের কেমন উন্নয়ন হয়েছে? আর উন্নয়নের মধ্যে এক সময় ভালো ছিল, এখন মনে করেন যে এই ভালোটা কাইটে যে আমরা ওখানে এই শেষ সময়ে হ্যাঁ মানে একবারে ডসে নেমে গেছি গা। এখন দেখা যাবে যে পরিস্থিতি সেমনি না খেতে কোনো একটা সময় এই জায়গায় মানে কি পরিমাণ, কত টাকার পরিমাণ এখানে মানে বেচাকিনি হইতো? হ্যাঁ ওখানে এক সময় দেখা গেল যে ভালো বেচাকিনি হইতো। হ্যাঁ কোনো লোক কোনো তাঁতি যারা মানে মাল বানিয়ে না বিক্রি করতো, তারাও হয়তো 20-50 হাজার, 60-70 হাজার এরকম আমদানি করে নিয়ে যেত। আর যারা পাইকার কয়েক কোটি টাকার বিক্রি হতো। হ্যাঁ দেখা গেল যে পাইকার যারা আছে তারা হয়তো 2 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম করে বিক্রি করতো। এখন বর্তমানের বাজারের অবস্থা খুব খারাপ। এটা মানে আর পরিকল্পনা করার মতো কোনো যোগ্য নাই। মানে এটা কি আসলে এই শিল্পটা কি আপনারা এই অবস্থায় থাকলে কি ধরে রাখতে পারবেন? না আমরা এই অবস্থা যে পরিস্থিতিতে আমরা এখন আছি বর্তমানে, এখান থেকে তাড়াতাড়ি অতি শীঘ্র যদি এতে সইরে না যায় তাহলে আমাদের বাধ্য করে না খেয়ে মরতে হবে। আচ্ছা আরেকটা কথা জানি, আপনাদের এই হাটে কোন এলাকার মানে পাইকাররা এখানে কিনতে আসে? এটা সব জায়গার বাংলাদেশে যতটি ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের লোকই আছে এখানে আসে। আপনাদের এই হাটে দেখলাম আপনাদের টাঙ্গাইল ছাড়াও অনেক মানে পণ্য সামগ্রী, অনেক পোশাক আপনি দেখছি যে বাচ্চা বড় ধরনের পোশাক আছে। আসলে এই পোশাকগুলা কোন এলাকা থেকে আসে? এনা ঢাকা গার্মেন্টস থেকে আসে, ঢাকা বাবুরহাট, নরসিংদী, এই দিকে থেকে সব গার্মেন্টসের মাল আসে। মার্কেট তো কয়েকটা, হ্যাঁ সব মিলে হিসাব করে গেলে মোটামুটি 100 কোটি, তা তো আরো বেশি বিক্রি হবে। 1-200 কোটি টাকা হয়তো এরকম বিক্রি হবে প্রতি হাটে। কোন দিন হাট বসে? এই শুধু মঙ্গলবার। পাইকারি হাটটা মঙ্গলবারই, শুধু মঙ্গলবারই। হ্যাঁ সব মঙ্গলবার 2 দিন হাট না, শুধু মঙ্গলবারই। হ্যাঁ শুধু মঙ্গলবারই। আর রেগুলার এখানে হাট হয় না। যারা এই জায়গার স্থানীয় কিছু লোকজন আছে, খুচরা কাস্টমার আসে, ও তারা কালকে নিয়ে বসে থাকবো, হয়তো 2-4 পিস বেচবো, ওই আশায় বসে থাকে যায় সারাদিন কামলার টেয়াটা যদি হয়, হ্যাঁ তাহলে বসেই থাকি বাড়িতে, হয়তো কামলার টেয়াটা হয়ে গেল। অন্য বিক্রেতারা জানায় মেশিনের তৈরি কম দামে শাড়ি পাওয়া যায় বলে এখন আগের মতো তাঁতের শাড়ির ক্রেতা নেই। তবে ভালো মানের সুতা কম দামে পাওয়া গেলে সেক্ষেত্রে শাড়ির মানও আরো ভালো হতো। মানে জন্মের পরে যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আসলে আমি এই ব্যবসার সাথে জড়িত। বড় ভাইয়েরা কাজ করতো, আমরা সুতানাতা গছতাম। এই অবস্থায় থেকে মনে করেন এই কাজ শেখার পরে আমার বয়স মনে করেন যে 63 বছর চলছে এই কাজের সাথে জড়িত। তো সর্বশেষ এখন যে কন্ডিশনটা দেখলাম, সর্বশেষ মনে খুব কষ্ট হয় আসলে, বুঝছেন। এই ব্যবসাটা করে সারা জীবন কাটিয়ে গেলাম, এখন অবহেলায় আইসে মানে এখন আর কোনো পথ নাই, এই ব্যবসায় আর থাকা গেল না ভাই, বুঝছেন। খুবই কষ্ট। আমি বর্তমানে 1 মাস ধরে আমার যে তাঁতের টানাগুলো ছিল
শ্রমিকগুলারে উঠিয়ে দিছি, মানে কাজ করানোর জন্যই, মানে কাপড়গুলো বিক্রি করতে পারলাম না। আর এই কারণে মনে করেন এখন আমি এই যে 1 মাস ধরে আর কোনো কাজ কামের সাথে জড়িত নয়, কয়েক পিস কাপড় নিয়ে হাটে বহি, তাও বিক্রি হয় না আর কি ভাই। এক সময় মনে করেন আমরা নিজেরা 50টা তাঁত চালাইতাম। 50টা তাতে মনে করেন যে শ্রমিকের বিল দিতে আপনার 60-70 হাজার টাকা লাগতো, আর সুতা নাতায় 70-80 হাজার টাকা লাগতো। তাতে মনে করেন যে 1-1.5 লাখ টাকার বেচা বিক্রি আল্লাহর রহমতে সবসময় হইতো। কিন্তু আজকে যে হাটের পরিস্থিতি মনে করেন যে 18,000 টাকার বিক্রি করছি। মানে আগের চাইতে এখন বিক্রিটা কমছে, অনেক কমছে। আচ্ছা, এই কমার কারণটা কি আসলে? কমার কারণ আসলে মনে করেন আমাদের কাজ, এই শাড়ির চাহিদাটাই কমে গেছে মার্কেটে আমার সম্ভবত। এই শাড়ির চাহিদা কমে গেছে, অনেকটাই কমে গেছে। আচ্ছা, এটা আসলে মূলত এই চাহিদাটা কমার পিছনে মূলত আপনারা কি ধরনের, মানে কোন বিষয়টা আপনারা সামনে আনতেছেন? মানে সামনের মধ্যে আমাদের কাজটা হলো হাতের কাজ, বুঝছেন। এখন হলো মেশিনারি অনেক কাজ বাইর হয়েছে। এই মেশিনারি কাজের কারণে আমাদের হাতের কাজের কোনো এই মূল্যায়ন হচ্ছে না আর কি। মানুষ এটা বুঝে না যে হাতের কাজের যে জিনিসটার যে আরামদায়ক আর মেশিনের কাজের যে এই আরামদায়ক জিনিসটাও মানুষ খেয়াল করে না। ওই 2 পয়সা কম হইলে পরেই যথেষ্ট। আপনাদের এই অঞ্চলে কি পরিমাণ মানুষ এই তাঁত শিল্পের প্রতি মানে জড়িত, এই শিল্পের প্রতি মানে শিল্পের কাজের সাথে জড়িত? আমাদের পাতরাইল, ধুলুটিয়া, নলুয়া, তারপরে নলসন্দা, এই গ্রামগুলোর মনে করেন যে সব মানুষই, বিশেষ করে 60% মানুষই এই কাজের সাথে জড়িত। মানে 60% মানুষ এই কাজের সাথে জড়িত। মানে তারা একটা বাড়ির মধ্যে তাঁত করে ওইখানে তারা শাড়ি কাপড়, লুঙ্গি এইগুলা মানে এইগুলা প্রস্তুত করে আপনাদের এই স্থানীয় করটিয়া হাটে বিক্রি করে, তাই তো? জি জি। অতীতে যে আমাদের এই কাজে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম, একটা শাড়ি তৈরি করলে পরে আমরা মনে করি বিক্রি করতে পারতাম, মানুষের মানে মহাজনদের আনাগোনা ছিল। এখন অনেকটাই কম, এখন বেচা কিনা কম। এই কারণে আমাদের এখন স্বাচ্ছন্দ্য খুবই কম। আল্লাহ পাক ভবিষ্যতে ভালো করলে করতেও পারে, নাও পারে আর কি, সব আল্লাহ রাখে। এখন এটা ধরে রাখতে গেলে তো খুব ভালো মানের শাড়ি তৈরি করা দরকার। মানে ভালো মানের কাজ হচ্ছে না বলে কি রকম নাকি? এখন তো আসলে মনে করেন যে ভালো মানের কাজ হচ্ছে না, এই একটাই কারণ হলো যে আমরা সুতি কাজগুলো আগে করতাম, ওই জিনিসটা মানুষের খুবই কদর ছিল। এখন আমরা তো সুতি কাজটা করতে পারছি না, সুতা নাতার দাম অনেক বেশি। এই কারণে আর কি এটুকু ইয়ের মতো কাজের গুণগত মান বাড়াইলেই আপনাদের মানে এই বেচা বিক্রিটাও বাড়তে পারে বলে আপনারা মনে করেন? আমি ধারণা করি। এখনকার বাজার অবস্থা তেমন একটা ভালো না, অন্য বছরের তুলনায় এই বছর অনেক অনেক খারাপ। আমরা টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী যারা অনেক কষ্টে আছি বর্তমানে। আচ্ছা, মানে এই ব্যবসার খারাপ হওয়ার মূল কারণটা কি মনে করতেছেন? মূল কারণ এখন আমাদের যে সুতা বাইরে থেকে আমদানি করতে হয়, সুতার দাম বেশি, তারপরে কর্মচারীর মজুরি বেশি। আগে যে কর্মচারীদের যে কাজ করাতে পারতাম, এখন সেই কাজ সেই টাকায় কর্মচারী করতে চায় না। জি। এই দামের বিষয়টা কি আপনাদের কোনো সমস্যায় ফেলতে পারে কি? বর্তমানে দামের বিষয়টা আমাদের সমস্যায় ফেলতে পারে। আমরা মূলত হলো প্রস্তুতকারক, উৎপাদনকারী আমরা বর্তমানে অনেক লসে আছি। জি, অনেক লসে আছি। এই যে এই শাড়িটা আমার 320 টাকা খরচ পড়ে, আর এখন এই সপ্তাহে বেচতেছি হলো, আগে বেচছি 350 টাকা, এখন বেচতেছি হলো 250 টাকা। প্রতি শাড়িতে 70 টাকা লস হচ্ছে। আচ্ছা, এই যে বাজারের যে এই যে আপনার অবস্থা, কতদিন ধরে শুরু হয়েছে? মোটামুটি প্রায় 7-8 মাস। 7-8 মাস যাবত ধরে আপনাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে। জি। আচ্ছা, এই সমস্যাটা দূর হইতে পারে, মানে কি করলে দূর হইতে পারে বলে আপনি মনে করতেছেন? এই সমস্যা দূর হইতে গেলে আমাদের যে সুতাগুলো, এই সুতাগুলো আমাদের দেশেও না, বাইরে থেকে আসে। এই সুতাগুলো যদি যারা করে হোলসেলে কিনে, যারা এটা কি করে ওটারে পাইকারি কিনে আনে বিদেশে থেকে, ওরা যদি একটু সুলভ দামে কিনতে পারে তাহলে আমাদের একটু মানে এই ভালো মানের সুতাটা আপনারা পাইতেছেন না,
এটা যদি ভালো মানের সুতাটা কোন দামে পাইতেন তাহলে ব্যবসাটা ভালোভাবে করতে পারতাম। আচ্ছা, এই যে আপনাদের যে কাপড়ের যে মান, আগের যে মান ছিল, আগের যে কাপড়ের যে ডিজাইন আর বর্তমানের যে ডিজাইন, এই ডিজাইনের মধ্যে কি কোনো সমস্যা আছে কিনা বা আপডেট মানে নতুনত্ব আছে কি না? আমরা টাঙ্গাইল শাড়ি, আমার বাড়ি পাত্রাইলে, আমরা সবসময় আপডেট চেষ্টা করি। এই বছরের যে আপডেট, এইটা আমরা এই বছরের আপডেট হিসাবে রাখছি পূজার জন্য, পূজা এবং গত ঈদের জন্য। তো এই শাড়িটা তো যে এখন যে অবস্থা আমাদের যে লসের করে গেছি, এখন আমরা এই শাড়ি আর চালাইতে পারবো না। সামনে আবার নতুন কিছু যদি আমরা নতুনভাবে আপডেট করে আনতে পারি, তাহলে আমরা বাজারে আবার নতুন কিছু করতে পারি। বাজারে মানে কিরকম কত টাকা পরিমাণ, মানে পুরো বাজারে কত টাকা পরিমাণ বিক্রি হয় প্রতি হাটে? এখানে লক্ষ লক্ষ টাকার বিষয় বিক্রি, কোটি কোটি টাকার বিষয়। হ্যাঁ, কোটি হাটে কোটি কোটি টাকার বিষয়। আপনাদের এই হাটে কোথায় যায় বেশি, মানে কোন এলাকার পাইকাররা এখানে আসে বেশি? আমাদের এই করটিয়ার হাটে সারা বাংলাদেশের হোলসেলাররাই পাইকাররা আসে। আমরা যারা হোলসেল করি, আমরা মোটামুটি মনে করেন আজকে আসছে চিটাগাঙের পাড়ি বেশি, আবার আগামী সপ্তাহে দেখা যাবো যে আসছে সিলেট থেকে বেশি। এরকম সবসময় সব ডিস্ট্রিক্টের লোকেই আসে। আমার করটিয়ার হাটে প্রতি মঙ্গলবার হাট বসে। তাছাড়া মঙ্গলবার ছাড়াও আরো দুদিন হাট থাকে, তবে মূল হাট মঙ্গলবারই বসে। ওই দিনই অনেক শাড়ি কাপড় বিক্রি হয়। হাটবারে অন্তত 200 কোটি টাকা বেচা কেনা হয়। শুধু টাঙ্গাইল নয়, ঢাকা সহ বিভিন্ন জেলা ও উপজেলার ক্রেতারা এখানে এসে শাড়ি নিয়ে যায়। টাঙ্গাইলের করটিয়া হাট তাঁতের শাড়ির এক বিশাল হাট। জমিদারি আমলে করটিয়া জমিদার পরিবারের হাত ধরেই এই হাটটি গড়ে ওঠে। হাটের সৃষ্টি 200 বছর দাবি করা হলেও স্থানীয়রা বলছেন 1947 সনে দেশ ভাগের আগে টাঙ্গাইলের তাঁতের শাড়ির মূল বাজার বসত কলকাতায়। করটিয়া হাটটি প্রায় 200 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত।